মানব পাচার সংশ্লিষ্টতায় ড্রিম হোম ট্রাভেলসের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, জনশক্তি খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, ব্যবস্থা নেবে সরকার। ইউকের মতো দেশটা এমনি এমনি কাউকে নিষেধাজ্ঞা দিবে না, নিশ্চয়ই বড় কোনো স্ক্যাম অপরাধ বা তারা বিশেষ করে ঘটনার সাথে জড়িত, সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই সেটা বিবেচনায় নিয়ে এদের বিরুদ্ধে আমাদেরও আইনগত পদক্ষেপ নিতে হবে। বিপিএল এ ফিক্সিং কাণ্ডে সাময়িক নিষিদ্ধ একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার ও 4 কর্মকর্তা। দায়িত্বে থাকলে জোড়া তালি দিয়ে লিগ হবে না, জানালেন তামিম। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তালিকা করেই চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে টিআইবির একগুচ্ছ পরামর্শ। সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং ইতিবাচক বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। চলতি মাসেই হতে পারে বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলছেন মন্ত্রী। কমল জেট ফুয়েলের দাম। শাপলা চত্বর হত্যা মামলায় দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বিচারের আওতায় আসছে ইন্টারনেট, বিদ্যুৎ, টেলিভিশন বন্ধে সহায়তাকারীরা। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা একের পর এক হত্যাকাণ্ড, রাজনৈতিক যোগসাজশের পাল্টাপাল্টি অভিযোগ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছে। শিরোনামগুলো শুনছিলেন। মানব পাচারের অভিযোগে এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের এই প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনলো। তাদের বিরুদ্ধে অভিযোগ, রাশিয়ায় কর্মী পাঠানোর নামে মূলত যুদ্ধের ময়দানে পাঠানো হচ্ছিল তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এমন নিষেধাজ্ঞার কারণে জনশক্তি রফতানিতে নেতিবাচক প্রভাব পড়বে। আর কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলছেন, এ বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান 2025 সালে 12 লাখ টাকা দেনা করে দালালের প্ররোচনায় গিয়েছিলেন রাশিয়া। কাজের কথা বলা হলেও সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে ঠাঁই হয় তার। এরা আমাদেরকে বলছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টগুলোতে এগুলোতে থাকার জন্য, ঠিক আছে না? ওখানে নেওয়ার পর আমাদেরকে প্রতারণা বলছে যে আমাদেরকে যুদ্ধ ফেলিয়ে দিছে। ফেলে দেওয়ার পর আমরা এখানে আমি আহত হয়েছি, আমি গুলি খেয়েছি। সব হারিয়ে মাকসুদ বেঁচে ফিরলেও ফেরেননি 33 বছরের হুমায়ুন কবির। অবৈধ পথে রাশিয়া গিয়ে প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে নিহত হন নাটোরের সিংড়ার এই যুবক। ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার এই প্রতিষ্ঠানের মাধ্যমে হুমায়ুন ও তার দুলাভাই রহমত রাশিয়া যান বলে পরিবার জানায়। দুজনের কেউই আর ফেরেননি। প্রতারণার অভিযোগে ড্রিম হোম ট্রাভেলস সহ 17টি ট্রাভেল এজেন্সিকে নজরদারিতে রেখেছিল সিআইডি। এই ড্রিম হোম ট্রাভেলসকে রাশিয়ায় বৈধভাবে কর্মী পাঠাতে 2025 সালের ফেব্রুয়ারিতে লাইসেন্স দিয়েছিল অন্তর্বর্তী সরকার। পরে এই এজেন্সির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে গত আগস্টে সেই লাইসেন্স বাতিল করে মন্ত্রণালয়। এবার মানব পাচারের দায়ে যুক্তরাজ্য সরকার সেই ড্রিম হোম ট্রাভেলসের উপর নিষেধাজ্ঞা দিল। এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির মালিকের সম্পদ থাকলে তাও জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিল যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল। তথ্যানুসন্ধান শেষে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিল। এর মধ্যে বাংলাদেশের ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের নামও আসলো। বনানীতে দেয়া ঠিকানায় গিয়ে অভিযুক্ত এই এজেন্সির কোনো হদিসই মেলেনি। বনানীর 4 নম্বর রোডের আরেকটি ঠিকানাতেও কাউকে পাওয়া যায়নি। ট্রাভেলসের নাম বলছেন, এটা এখানে নাই। এই নামে চিনেন?
না কোন কার্যকর না এমনকি নাইও বাইরে হলো ওটা ভাড়া করে আমাদের কাছে দিয়ে দিচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানালেন, এ বিষয়ে তারা দ্রুত ব্যবস্থা নেবেন। এই ধরনের ঘটনাটা আমাদের কাছে প্রত্যাশিত না। এখন অন্তর্বর্তী সরকারের সময় তাদেরকে কোন বিবেচনা অনুমোদন দেওয়া হয়েছিল বা উৎসাহিত করেছিল সেটা আমরা জানি না। ইউকের মতো দেশে এমনি এমনি কাউকে নিষেধাজ্ঞা দিবে না, নিশ্চয়ই বড় কোনো স্ক্যাম অপরাধ বা তারা বিশেষ করে ঘটনার সাথে জড়িত, সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই সেটা বিবেচনায় নিয়ে এদের বিরুদ্ধে আমাদেরও আইনগত পদক্ষেপ নিতে হবে। ব্রিটিশ সরকারের এই নিষেধাজ্ঞায় জনশক্তি রপ্তানি খাতে প্রভাব পড়বে বলে মনে করেন অভিবাসন সংশ্লিষ্টরা। বাংলাদেশের পৃথিবী তো ক্রমশ ছোট হয়ে আসছে, আমাদের যারা লেখাপড়া করতে যায় তারা ঠিক মতো ভিসা পাচ্ছে না। তো সেরকম একটা সময় যুক্তরাজ্য যখন নিষেধাজ্ঞা দেয়, যখন রাশিয়া যুদ্ধে পাঠানোর জন্য একটা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেয়, কিন্তু নিশ্চয়ই আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এই প্রভাবটি হয়তো ইউকে ছাড়াও ইউরোপের অন্যান্য দেশেও অন্তত একটি সংস্থাকে তারা আইডেন্টিফাই করেছে, এরকম হয়তো আরো থাকতে পারে। সেই ব্যাপারে তারা একটা জিরো টলারেন্সে যাবে। একটু সতর্ক থাকতে হবে যে যারা শুধুমাত্র পড়াশোনার জন্যই যাচ্ছেন এবং পড়াশোনাই করবেন, পাশাপাশি যেটুকু তাদের কাজ করার অনুমোদন থাকে সেটুকু যদি তারা রাখতে পারেন, তবে হয়তো আমাদের কিছুটা ভাবমূর্তি আরেকটু উন্নতির জায়গায় যাবে। নিষেধাজ্ঞার এই ঝুঁকি ও নেতিবাচক প্রভাব এড়াতে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আস্থা ফিরেছে, তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে তুলে নিতে চায় সরকার। তবে কিভাবে, কতদিনের মধ্যে সেনা সদস্যরা ব্যারাকে ফিরবে তা ঠিক করবে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা সকলে মিলেই। কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হলেও বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে পরিবেশ ঠিক রেখে সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথরকুয়ারি ইজারা দেয়া যায় কিনা তা ঠিক করতে কমিটি গঠন করা হয়। 2024 সালের কোটা সংস্কারের আন্দোলন সহিংস রূপ নিলে 19 জুলাই কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর আইন শৃঙ্খলা ভেঙে পড়লে মাঠেই থেকে যায় সেনাবাহিনী, দেয়া হয় বিচারিক ক্ষমতাও। নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েই নজর দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে। যৌথ বাহিনীর অভিযান সহ নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। তাই 2.5 মাসের ব্যবধানে আগের চেয়ে আস্থা ফিরেছে জনমনে, এমন মনে করেন সংশ্লিষ্টরা। ফলে পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের তুলে নিতে চায় সরকার। সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। সচিবালয়ে ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রতিদিনই ধরা পড়ছে দাগী আসামিরা। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে, এটার অগ্রগতি আছে এবং এটা দৃশ্যমান যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিন সুনামগঞ্জ ও সিলেট জেলার পাথরকুয়ারি নিয়ে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রী জানান, পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকা বাদ দিয়ে কিভাবে সীমিত আকারে পাথরকুয়ারি ইজারা দেয়া যায় তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে এবং কোন কোন জায়গায় আমাদের পর্যটন স্পট আছে আর কি, বিভিন্ন জায়গায় আমরা যাতে পর্যটক আকর্ষণ করতে পারি সেটাও তারা এখানে সাজেশন করবে। সেই সমস্ত জায়গায় যাতে আমরা অন্তত একটা শাসনের মধ্যে রাখতে পারি। মন্ত্রী জানান, দুর্বৃত্তায়ন এবং সাদা পাথর লুট বন্ধেও পরামর্শ দেবে এই কমিটি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ বলে টিআইবিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সরকার প্রধানের সাথে বৈঠক শেষে কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানিয়েছেন, সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে বেশ কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানিয়েছেন, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায় আছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফর প্রশাসক সাফিজউদ্দিন আহমেদ। সাক্ষাতে ওয়াকফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। পরে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, দেশে 6,14,570 একর ওয়াকফ সম্পত্তি আছে। এসব সম্পত্তি পুনরুদ্ধার ও লুটপাট বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়, যাতে এখানে থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অন্যায়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক। সাক্ষাৎ শেষে তিনি জানান, সুশাসন নিশ্চিত ও দুর্নীতি রোধে সরকারের নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে উল্লিখিত অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। দুদকের মতো প্রতিষ্ঠান অনতিবিলম্বে পুনর্গঠন করা উচিত, এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। ইফতেখারুজ্জামান জানান, 2028 সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্সটি বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছে টিআইবি। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে একমত এবং সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে। এদিকে দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুতের দাম বাড়াতে প্রক্রিয়া শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। জানা গেছে এ মাসেই হবে গণশুনানি। এরই মধ্যে পাইকারি পর্যায়ে প্রায় 20% দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে পিডিবি। খুচরা পর্যায়ে বিতরণ কোম্পানিগুলোও প্রস্তাব জমা দিচ্ছে। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে চান না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগে মন্তব্যের সুযোগ নেই। এদিকে সরকার লিটার প্রতি 22 টাকা দাম কমিয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের। পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়ানোর পরই গুঞ্জন ওঠে বিদ্যুতের দর বৃদ্ধি নিয়ে। পরিস্থিতি যাচাই গেল মাসে গঠন করা হয় উচ্চ পর্যায়ের আহ্বায়ক কমিটি। সেই ধারাবাহিকতায় পাইকারিতে 17 থেকে 21% দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠিয়ে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। গেল মঙ্গলবার সেটি আমলেও নেয় কমিশনের কারিগরি কমিটি। প্রস্তাব অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়তে পারে 1.5 টাকা পর্যন্ত। সেই হিসেবে পিডিবির আয় হবে 13,500 কোটি টাকা, আর 1 টাকা 20 পয়সা দাম বাড়লে আয় হবে 10,000 কোটি টাকার মতো। যদিও খুচরায় গিয়ে হিসাবটা আর সরাসরি থাকবে না, কারণ প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 75 ইউনিটের কম অর্থাৎ খুব অল্প বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আগের মতোই দাম থাকবে। বাড়তি বিদ্যুৎ বিলের গ্রাহক পর্যায়ে বোঝাটা বাড়বে বেশি ব্যবহারকারীদের উপর। শতাংশের হিসাবে তারা 37 ভাগ। বৃহস্পতিবার রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানির প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। আমি এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা বিআরসি কি করতেছে বিআরসি জানে। 1000 বার বললে আমি উত্তর দেবো না। আমি তোমাকে বলছি যেটা হয় নাই সেটা বলবো না। গত 15 বছরে পাইকারিতে 12 বার ও গ্রাহক পর্যায়ে 14 বার দাম বেড়েছে বিদ্যুতের। ক্যাপাসিটি চার্জের নামে বেসরকারি খাতে ভাড়া হিসেবে গুনতে হয়েছে বিপুল অর্থ। গত অর্থ বছরেও ভর্তুকি গুনতে হয়েছে 58,000 কোটি টাকার। নতুন প্রস্তাব অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম বাড়তে পারে 1 টাকা 38 পয়সা পর্যন্ত। কতখানি অন্যায় ও অযৌক্তিক মূল্য সংযোজন করা হয়েছে তা কমিয়ে কতটা ঘাটতি কমানো যায় সেটা নিশ্চিত হওয়ার জন্য বিআরসিকে গণশুনানির জন্য আদেশ দেওয়া হোক। সরকারের কাছে বলে এসেছি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলেছি, কিন্তু সে বিষয়টি আমলে নেওয়া হয়নি। তেলের ক্ষেত্রেও
এবং বিদ্যুতের ক্ষেত্র পরবর্তীতে হয়তো গ্যাসের ক্ষেত্রে আসবে। বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য নিয়ে গণশুনানি হতে পারে 20 ও 21 মে। বিদায়ী অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশের বদলে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা ফিরিয়ে দেয় বিইআরসিকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ডে মৃত্যুর তথ্য লুকানো ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে এবার আসামি হচ্ছেন সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা, সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি। 5 ও 6 মে এই হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 5 আগস্টের পর 2013 সালে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তদন্ত শুরু হয়। এতে একে একে বেরিয়ে আসতে থাকে হত্যাকাণ্ডে জড়িতদের সংশ্লিষ্টতার তথ্য। বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও দীপুমণিকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করে প্রসিকিউশন। পরে 14 মে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিদেশের সাংবাদিকদের সাথে তিনি এরকম একটা উদ্ভট ইন্টারভিউ দিয়েছেন, তাতে মনে হচ্ছে যে উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সরকারের এই যে সিস্টেমেটিক বা প্ল্যান ওয়াইজ যে কাজটা, সেটার মধ্যে তারও সম্পৃক্ততা ছিল। যে আপনি পরদিনই এরকম একটা অনুসন্ধানী রিপোর্ট আপনি করছেন, সেখানে আপনি বললেন যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, একটা হতাহতের ঘটনাও ঘটেনি। সেখানে আপনি বেনজিরের সাক্ষাৎকার নিচ্ছেন, কিছু কিছু লোকাল মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন, এবং আমরা চিহ্নিত করতে পেরেছি এগুলো হলো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন। হেফাজতের মহাসমাবেশের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বন্ধ করা হয় 2টি বেসরকারি টেলিভিশনও। চিফ প্রসিকিউটর বললেন, এসবে যারা জড়িত ছিল তারা সবাই আসামি হবেন। তাদেরকে আমরা প্রোডাকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো, এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। এর আগে সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে দেখা করতে আসেন হেফাজত নেতারা। 5 মে হত্যা মামলার সঠিক তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন তারা। প্রসিকিউশন যেখানে তদন্ত করেছে, ওনারা লাশ এবং লাশের পরিবার, তাদের কবর যেখানে যেখানে পেয়েছেন তাদেরকে শনাক্ত করেছেন। যে সমস্ত লাশগুলো ব্যবহারিক দাফন হয়েছে তাদের তো পরিবার, তাদের ঠিকানা তো চিহ্নিত হয় নাই। সুতরাং এইগুলিকে আরও যাচাই বাছাই করে চূড়ান্ত পর্যায়ে যেন তালিকা হয়, এজন্য আমরা সহযোগিতা করছি। চিফ প্রসিকিউটর বললেন, শক্তিশালী তথ্য প্রমাণ দিয়েই আগামী 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া হবে, এবং তাদের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকে মামলার মধ্যে আনা যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। উত্তরাধিকার সূত্রে ধ্বংসপ্রাপ্ত রাজস্ব ব্যবস্থা পেয়েছে সরকার। ধাপে ধাপে বাস্তবায়ন হবে সংস্কার উদ্যোগ। আগামী বাজেটে করের হার বাড়বে না, তবে পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। প্রাক বাজেট আলোচনায় তিনি বলেছেন, নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা রাজস্ব ব্যবস্থায় সংস্কারের দাবি করেন, জানান বিনিয়োগের প্রধান অন্তরায় এনবিআর। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের কর জিডিপির হার সবচেয়ে কম। রাজস্ব আদায়কে কেন্দ্র করে আছে হয়রানির অভিযোগ, যোগসাজশে হয় দুর্নীতি। সকালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আয়োজিত ডিজিটাল অ্যাকাউন্টিং ও রাজস্ব আহরণ নিয়ে প্রাক বাজেট আলোচনায় গুরুত্ব পায় রাজস্ব আদায়, ব্যবসায়ীদের হয়রানি, ডিজিটালাইজেশন সহ নানা প্রসঙ্গ। বিনিয়োগের প্রধান অন্তরায় এনবিআর এমন অভিযোগ তুলে ব্যবসায়ী নেতারা বলেন, কাস্টমস থেকে পণ্য খালাসে এখনো দরকার হয় 18টি স্বাক্ষর। ইনভেস্টার্সরাও যখন আসে, আমরা খুব হাস্যকর হয়ে যায়, আমরা অনেক জায়গায় কিন্তু লজ্জিত হয়ে যায় যে অ্যাকাউন্টসের লুপ হোলস গুলার জন্য দিয়ে না আছে কোনো আইন, ক্লিয়ার আইন, কিন্তু আমার উপরে ছুরি ঘোরানোর জন্য কিন্তু সবাই রেডি হয়ে থাকে। প্রতীকী একটা ট্যাক্স 100 থেকে 1,000 টাকা পর্যন্ত দিয়ে একটা ইজিলি 1 পেজার ট্যাক্স রিটার্ন করে টু ইনক্লুড ইনফর্মাল সেক্টর। রাজস্ব ব্যবস্থার কারণে সংকটে বস্ত্র খাত। জানানো হয়, করের টাকা কোথায় ব্যবহার হয় তা যাচাই করতে পৃথক সেল গঠন করা দরকার। আপনি আমার থেকে ট্যাক্স কালেক্ট করছেন এবং করবেন, আপনি যদি ট্যাক্স না পান আমাকে ধরপাকড়া করেন, জেলেও দেন। আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? আমি মনে করি ইট ইজ টাইম, আপনি যেভাবে আমাকে ধরপাকড়া করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কিভাবে খরচ করেন ওটার জন্য একটা সেল করা উচিত, জবাবদিহিতার জায়গা বের করা উচিত। আমাদের বিনিয়োগকারীদের বা আমাদের যারা আমরা ব্যবসা করি, আমাদের কিন্তু প্রধান অন্তরায় হচ্ছে আমাদের এনবিআর।
এনবিআর এর 3টা বিভাগই আমাদেরকে কিন্তু প্রতি পদে পদে বাধা দেয়, প্রতি পদে পদে আমরা নাজেহাল হচ্ছি এনবিআর এর কাছ থেকে। রাজস্ব খাত সংস্কারে গুরুত্ব দেবার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জানান নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে। কর ফাঁকি, কর সাজি এগুলো হয়েছে এবং আমরা এরকম একটা ধ্বংসপ্রাপ্ত কর কাঠামো পেয়েছি যা হচ্ছে পৃথিবীর তলানিতে অবস্থান করছে। আমাদের যারা ক্রেডিট রেটিং এজেন্সি আছে সেই ক্রেডিট এজেন্সি ঠিক মতো ক্রেডিট রেট করবে। কনজিউমার ব্যুরো যেগুলো চালু হবে ভবিষ্যতে তারা যেন সেইভাবে দিক। বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। মানে আপনি কাজটা করবেন তারপরে ইনসেনটিভটা হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আধুনিকতার যুগে সরকারের জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেছেন, বিগত সরকারের মুক্ত গণমাধ্যম তৈরির প্রতিশ্রুতি ছিল গাল ভরা বুলি। জানান, বিএনপি সরকার স্বাধীন গণমাধ্যম তৈরিতে বিশ্বাসী। উদ্বোধনী অনুষ্ঠানে অসাধু ব্যবসায়ীদের প্রতি সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান কোয়াবের সভাপতি। দেশের ব্রডকাস্টিং এবং যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রাজধানীর পূর্বাচলের আইসিসিবিতে চলছে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026। দ্বিতীয়বারের মতো কেবল অপারেশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এই আয়োজন করল। দেশের কেবল অপারেটর, টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি কোম্পানিগুলোকে একই প্ল্যাটফর্মে আনাই লক্ষ্য। স্টলগুলোতে থাকছে সফটওয়্যার, ব্রডকাস্টিং সলিউশন ও ইন্টারনেট সেবার নানা অফার। পাশাপাশি ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং প্রযুক্তি বিনিময়ের সুযোগও পাচ্ছেন অংশগ্রহণকারীরা। আমরা এই মেলাতে আসলে নিয়ে এসেছি আইপিটিভি অ্যান্ড ডিজিটাল কেবল টিভি, যেটাতে করে কেবল অপারেটররা তাদের সিস্টেমটাকে ডিজিটাল করে গ্রাহককে ভালো মানের সেবা, সার্ভিস, ছবি, শব্দ সবকিছু দিতে পারে। আমাদের ট্রিপল প্লে সার্ভিসে কাজ করার জন্য আরো পলিসিগত কাজ যদি করা যেত তাহলে উই ক্যান ওয়ার্ক অন দ্যাট। এটাই নতুন একটা জিনিস আমরা আনতে চাচ্ছি। কেবল অপারেটররা তাদের ব্র্যান্ডেড একটা সার্ভিস হিসেবে যেই কনজিউমারকে তারা এতদিন টেলিভিশন চ্যানেল দিয়ে আসতো, সেখানে তারা অন্যান্য যে সেবাগুলো আছে সেগুলো যাতে অফার করতে পারে, পৌঁছে দিতে পারে। আয়োজকরা বলেন, প্রযুক্তি খাতের বিকাশে প্রাইভেসি ও অনিয়ম সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে আরও কার্যকর ভূমিকা প্রয়োজন সরকারের। কোয়াবের সভাপতি বলেন, মেলার অন্যতম লক্ষ্য কেবল অপারেশন ও টেলিভিশন কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। তার অভিযোগ, গত 16 বছরে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে প্রতিষ্ঠার জন্য খাতটি পায়নি প্রয়োজনীয় সহযোগিতা। গ্রাহক সংখ্যা কমে যাওয়ার পিছনে যে কারণটি সবচেয়ে বড়, একটি অপরাধ আমাদের এগেইনস্টে সংগঠিত হচ্ছে, যেটা আমরা স্পষ্টভাবে প্রতীয়মান করেছি। আমরা আইনের সহযোগিতাও নিয়েছি, মন্ত্রণালয়ে নিয়েছি, বারবার বলেছি, কিন্তু আমরা সেই সহযোগিতাটা পাইনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমানে গণমাধ্যম অনেক বেশি স্বাধীন পরিবেশে কাজ করছে। জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে গণমাধ্যম খাতকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার কেবলই আপনাদের মতো একজন অংশীদার। সরকার আপনাদেরকে কর্তৃত্ব করবে, সরকার সব ঠিক করে দিবে তা না। হ্যাঁ, সরকার যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণ কর্তৃক একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়োজিত আছে, ফলে জনগণের এই তথ্য সেবাটা নিশ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে আমি বা সরকার দায়িত্বশীল থাকতেই হবে। আগামী 9 মে পর্যন্ত চলবে এই প্রযুক্তি ও ব্রডকাস্টিং প্রদর্শনী। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, আধুনিক বিমান ঘাঁটি ও ফ্লাইং প্রশিক্ষণ কেন্দ্র। বিমানবন্দরটি চালু হলে বগুড়া সহ উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও শিল্পপণ্য রফতানির বিশাল বাজার সৃষ্টি হবে। বৃহস্পতিবার বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই করতে এসে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী একথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান। 1996 সালে নির্মাণ কাজ শুরুর 4 বছরের মধ্যেই বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরুর কথা ছিল। তবে 2.5 দশকেরও বেশি সময় ধরে সেই উদ্যোগ রাষ্ট্রযন্ত্রের লাল ফিতায় বন্দী। অবশেষে দূর হলো সব জটিলতা। এবার অভ্যন্তরীণ বিমানবন্দর নয়, উত্তরাঞ্চলে প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর পেতে যাচ্ছে বগুড়া। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হোক, এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই, সেটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে বৃহস্পতিবার সকালে হেলিকপ্টার যোগে বগুড়া এয়ারফিল্ডে আসেন বিমানমন্ত্রী,
প্রতিমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান। এ সময় বিমান বাহিনী প্রধান জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় একটি আধুনিক বিমান ঘাঁটি নির্মাণের কাজও শুরু হচ্ছে। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও শিল্পপণ্য রফতানির বিশাল বাজার সৃষ্টি হবে বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বা বলেছেন যে এটি ইতিমধ্যেই উত্তরাঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, অত্যাধুনিক বিমান ঘাঁটি ছাড়াও নির্মিত হবে আধুনিক ফ্লাইং প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রকল্পের কাজ শুরুর আগে করা হবে সম্ভাব্যতা যাচাই। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। প্রতিদিনই হাসপাতালে নতুন নতুন রোগী আসছে। 24 ঘন্টায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে কমপক্ষে 286 জন। আর এরই মধ্যে আরও 12 জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর, যাদের 6 জন ঢাকায় এবং রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা ও ময়মনসিংহে আরও 6 জনের প্রাণ গেছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েই চলছে রোগীর চাপ। জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী, যা অনেক ক্ষেত্রেই হাম কিংবা হাম সদৃশ্য সংক্রমণ। হাম ও এর উপসর্গে প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেক শিশু। কোনোভাবেই সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যুর লাগাম টানা যাচ্ছে না। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে 24 ঘন্টায় প্রাণ গেছে 12 শিশুর। এর মধ্যে ঢাকায় 6 জন এবং রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা ও ময়মনসিংহে প্রাণ গেছে 6 জনের। এছাড়াও হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 1238 জন রোগী। ডাক্তার দেখাইছি দেশে, হ্যাঁ তো কমে না। পরে এইবার ডাক্তার কইতেছে যে হামরো কইছে শেরে বাংলায় লইছে। দিন ধরে মানে মুখটা লাল হয়ে গেছে, পরে জ্বর নাই, কাশি আছে। তো কালকে নিয়ে আসছি, এখন বলতেছে হামের সমস্যা। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারে বলছে সদর নিয়ে আসছে। পরে আনছি, আনার পরে থেকে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারে বলছে হামের লক্ষণ। এদিকে হামের চিকিৎসা নিতে অধিকাংশ হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি পরে আইসি, আমার বাচ্চা একটু খারাপ। এখন যদি এক বেডে যদি সব বাচ্চারা থাই, তাহলে তো এক বাচ্চারা আক্রান্ত আর এক বাচ্চার শরীরে গেল। 3 বাচ্চা, 3 বাচ্চার মা, এ কেমন করে থাকে? আমরা তো মনে করেন পুরুষ লোক, আমরা তো বাইরে দিয়ে বইয়ে থাই বা শুয়ে থাই বাইরে। এখন তো সিরিয়াল দিয়ে গ্যাস দেওয়া লাগে। আমরা সকালবেলা সবাই সিরিয়াল দিই, কি হয়েছে কি না হয়েছে এগুলো তো দেখবে, কিন্তু কোনো কিছু তো আমরা পাইতে আসি না। হামের প্রকোপ শুরু থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে দেশে প্রাণহানির সংখ্যা ছুঁয়েছে 336 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বিপিএলে ফিক্সিং তদন্তে এবার নতুন মোড়। 12তম আসরে ফিক্সিং ইস্যুতে সাময়িক নিষিদ্ধ হয়েছেন এক ক্রিকেটার সহ 4 কর্মকর্তা। এর মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন অমিত মজুমদার, আর বাকিরা হলেন রেজওয়ান কবির, চট্টগ্রাম দলের টিম ম্যানেজার লাবলুর ও নোয়াখালী এক্সপ্রেসের কো-ওনার তৌহিদুল হক। এছাড়া আগের 3 আসরের দোষ স্বীকার করায় নিষিদ্ধ হয়েছেন চট্টগ্রাম রয়্যালসের কর্মকর্তা সামিনুর রহমান। অবশেষে প্রকাশ্যে এলো বিপিএলে আলোচিত ফিক্সিং কাণ্ডে অভিযুক্তদের নাম। তবে আলোচনায় 11তম আসর থাকলেও বিসিবি তদন্তে উঠে এলো সবশেষ আসর, যেখানে এক ক্রিকেটার সহ 4 কর্মকর্তাকে বিভিন্ন দায়ে অভিযুক্ত করে শাস্তি দিয়েছে বিসিবি। এর মধ্যে বিপিএল এর সবশেষ আসরে ফিক্সিং ইস্যুতে 4 জন, অপর একজন বিপিএল এর বেশ কয়েকটি আসরে জড়িত ছিলেন ফিক্সিং কাণ্ডে। তালিকায় একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার, বাকি 4 জন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা। সাময়িক নিষিদ্ধ হওয়া একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। ক্রিকেট ম্যাচের ফলাফল নিয়ে বেটিং বা বাজি ধরার অভিযোগ তার বিপক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন তিনি, গেল বিপিএলে ছিলেন আনসোল্ড। তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান। তদন্তে অসহযোগিতা ও গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে সাময়িক নিষিদ্ধ হয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের কো-ওনার তৌহিদুল হক।
বেটিংয়ে জড়িত থাকায় একই শাস্তি পেয়েছেন টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী। সাময়িক শাস্তি পাওয়া 4 জন পাবেন আপিলের সুযোগ। অভিযোগের জবাব দেওয়ার জন্য 14 দিন সময় দেওয়া হয়েছে তাদের। চট্টগ্রাম রয়্যালসের আরেক কর্মকর্তা সামিনুর রহমানের বিরুদ্ধে এক্সক্লুশন অর্ডার বা বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। বিপিএল এর 9ম, 10ম এবং 11তম আসরে দুর্নীতির সাথে জড়িত ছিলেন তিনি। এ সময় খেলোয়াড়দের ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া এবং বেটিং সিন্ডিকেটের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে। নিজের দোষ স্বীকার করে এবং শুনানির অধিকার ত্যাগ করেন সামিনুর। আমাদের কাছে যখন এই জিনিসটা নিয়ে আসছে তখন আমরা জিনিসটা দেখেছি। আমি দুটো প্রশ্ন করেছি, do we have enough evidence? I got my answer. I said execute. This is high time to set an example in Bangladesh cricket যে এই জিনিসটা একটা এক্সাম্পল হয়ে শুরু হইতে হবে। আমরা এই জিনিসটাকে চাইলে অথবা ড্র্যাগ করতে পারতাম, আরও 2 মাস 3 মাস নিয়ে যেতে পারতাম, ইলেকশনের পরে নিয়ে যেতে পারতাম। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। রংপুরে আলাদা স্থানে 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া যশোর, বাগেরহাট, নরসিংদী, খাগড়াছড়িতে 4 জনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফসলি জমির মাঝে গভীর নলকূপের ঘর, ভেতরে হাত পা বাঁধা অবস্থায় মেলে নৈশ প্রহরী মফিজার রহমানের মরদেহ। রংপুর পীরগঞ্জের বড় উমরপুর গ্রামের কৃষকরা সকালে মাঠে কাজ করতে গেলে মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে পুলিশের ধারণা দুর্বৃত্তরা মফিজারকে হাত পা বেঁধে হত্যা করার পর বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ অন্যান্য মালামাল চুরি করে। এছাড়া মিঠাপুকুরের কসবা এলাকায় আমবাগান থেকে গলাকাটা অবস্থায় আবু সাইদ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। যশোরের অভয়নগরে দোকান ভাড়া দেয়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, আনিসুর রহমানের মালিকানাধীন ভবনের একটি দোকান ভাড়া নিতে যান পীরবাড়ি এলাকার বাসিন্দা শাহ মাহমুদ। ভাড়া দিতে না চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে আনিসুরকে কুপিয়ে হত্যা করে মাহমুদ ও তার লোকজন। আমরা ইতিমধ্যে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করেছি এবং ময়নাতদন্তের জন্য যশোর 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, সে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ক্রেতার বিরুদ্ধে। পুলিশ জানায়, পণ্যের মান নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দোকানদার মুজাহিদ মোল্লাকে কুপিয়ে হত্যা করে একই এলাকার বাইজিদ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খাগড়াছড়ির পানছড়িতে ইমন হোসেন নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইমন এলাকার সমিলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার নামে এক গার্মেন্টস কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নরসিংদীর বেলাবই ধানক্ষেত থেকে আপন মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সমুদ্র বন্দর ও নৌপথে পণ্য পরিবহনের নিরাপত্তার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে দিনভর বিশেষ মহড়া চালিয়েছে কোস্টগার্ড। এতে ব্যবহার করা হয় ড্রোন, মেটাল শার্ক সহ অত্যাধুনিক প্রযুক্তি। মহড়া চলাকালে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি ও চোরাচালান দমনের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে নজরদারির কলাকৌশলও দেখানো হয়। গত 1 বছর টানা অভিযানে সাগরে জলদস্যুতা রেকর্ড পরিমাণে কমেছে বলে দাবি কোস্টগার্ডের। সকালে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে ড্রোন উড়িয়ে এবং 3টি মেটাল শার্ক জলযান নিয়ে বিশেষ মহড়ায় নামে কোস্টগার্ডের প্রশিক্ষিত টিম। বহির্নোঙরে জাহাজ থেকে চুরি ও পণ্য চোরাচালান দমন এবং বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানের কলাকৌশল দেখানো হয়। এ সময় নদী তীরবর্তী এলাকাগুলোর পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। কোস্টগার্ড পূর্বজনের তথ্য মতে মহড়ার পাশাপাশি গত 1.5 বছরে প্রায় 1400টি অভিযানে মিলেছে সাফল্য। আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি, এক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার মোকাবেলা করতে হয়, কিন্তু আমরা দেশ এবং দেশের জাতির জনগণের স্বার্থে আমরা সর্বদা সোচ্চার আছি এবং আমরা আমাদের টহল পরিচালনা করে যাব। কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে জাহাজ থেকে জ্বালানি চুরি ঠেকাতে সাগরে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড। নিয়মিত চলছে অভিযান। কর্ণফুলী চ্যানেল থেকে শুরু করে আউটার অ্যাঙ্কারেজ বহির্নোঙর এলাকা যেটা আছে, পোর্ট লিমিট আছে, এইটার মধ্যে আমরা জাহাজ দিয়ে রাখছি। আমাদের বেশ কয়েকটা অ্যালং দ্য কোস্ট পুরোটার মধ্যে আমাদের বিভিন্ন স্টেশন এবং আউটপোস্ট আছে, সবখানে আমাদের জনবল আছে, এখানে আমাদের বোট আছে, প্রতিনিয়ত আমাদের পেট্রোল চলছে।
তো এই সমস্ত পেট্রোলের মাধ্যমে আমাদের জাহাজ মোতায়েনের মাধ্যমে আমরা কন্টিনিউয়াসলি অপারেশন করে যাচ্ছি। কোস্টগার্ডের দাবি 2024 সালে চট্টগ্রাম বন্দর এলাকায় 13টি জলদস্যুতার ঘটনা ঘটলেও 2025 সালে তা কমে 4টিতে নেমে আসে এবং 2026 সালে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। সামগ্রিক যে তৎপরতা আছে, প্রতিনিয়ত প্রতিদিন আমাদের 24/7 আমাদের অপারেশন চলতেই থাকে সমুদ্রে। তো আমরা অত্যন্ত তৎপর। এই সংখ্যা এখন পর্যন্ত শূন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই বছর যেন একটাও না হয় এরকমের ঘটনা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্বাচন পরবর্তী সহিংসতায় যখন উত্তাল পশ্চিমবঙ্গ, তখন দায় চাপানোর রাজনীতিতে মেতেছে রাজ্যের প্রধান দুই দল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছে বিজেপি নেতারা। তাদের দাবি, নির্বাচনে হেরে তাণ্ডব চালাচ্ছে মমতা ব্যানার্জির কর্মীরা। আর বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পাল্টা অভিযোগ তৃণমূলের। এদিকে শোকের মাতম চলছে নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে। আততায়ীর গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের বাড়িতে শোকের মাতম। সন্তান হারা মায়ের অভিযোগ, বিজেপির রাজনীতি করার কারণে প্রাণ হারাতে হয়েছে তার সন্তানকে। সরাসরি দায় চাপিয়েছেন তৃণমূল কংগ্রেসের ওপর। তাকে যেভাবে কষ্ট দিয়ে আততায়ীরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সংঘাত সহিংসতায় উত্তাল পশ্চিমবঙ্গ। এর মধ্যেই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যার ঘটনা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতিতে সহিংসতার জন্য এখন পরস্পরকে দোষারোপ করছে বিজেপি ও তৃণমূল। চন্দ্রনাথ হত্যাকাণ্ডের জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করছে বিজেপি নেতারা। তো জিতা হাম লোগ, মর রহে হাম লোগ। নির্বাচনে আমরা জয়ী হয়েছি, অথচ আমাদের কর্মীদেরই মৃত্যু হচ্ছে। এই জয় যদি তৃণমূল কংগ্রেসের হাতে যেত, তাহলে তারা এতদিনে সম্ভবত 200-র বেশি হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলত। জনতা পার্টি পরিবার কা পাস हम लोग ये गुंडागर्दी बिल्कुल बर्दाश्त नहीं करेंगे। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আমরা গুন্ডামি বরদাস্ত করব না। 2021 সালের নির্বাচনের পর টিএমসির গুন্ডারা আমাদের 300 কর্মীকে হত্যা করেছে। টিএমসির উস্কানিতে আমাদের কর্মীরা যাতে জড়িয়ে না পড়ে সে নির্দেশ দেওয়া হয়েছে। पार्टी का जो हमारा डिसिप्लिन है। এদিকে নিজ দলের নেতাকর্মীদের উপর হামলার পাল্টা অভিযোগ তৃণমূলের। রাজ্য জুড়ে অশান্তির জন্য বিজেপি নেতাদের উস্কানিকে দায়ী করছে দলটি। এই ঘটনার নিন্দা জানাই। অপরাধীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমাদের দলের কার্যালয়গুলো দখল করা হচ্ছে, আমাদের উপর হামলা হচ্ছে। নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু এই সংস্কৃতি সহ্য করা উচিত নয়। অর্ধ ডজনেরও বেশি টিএমসি কর্মীকে হত্যা করা হয়েছে। প্রকাশ্য মঞ্চ থেকে প্রকাশ্যে ঘৃণা ছড়ানো হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চন্দ্রনাথ রথকে হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিজেপির কর্মীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পাওয়া বিজয় থালাপতির দল এখনো জোগাড় করতে পারেনি প্রয়োজনীয় 118 বিধায়কের স্বাক্ষর। টানা দ্বিতীয় দিনের মতো রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের সাথে বৈঠক করেছেন বিজয়, তবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় এখনো সিদ্ধান্তে আসেননি রাজ্যপাল। তিনি বিজয়কে 118 জন বিধায়কের স্বাক্ষর সহ আবার আসতে বলেছেন। এরপরেই শপথ গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন রাজ্যপাল। আর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েও সরকার গঠন করতে পারছেন না তামিলনাড়ুর থালাপতি বিজয়। 234 আসনের বিধানসভায় টিভিকের দখলে আছে 108 আসন। কংগ্রেসের সমর্থন নিয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 113-তে। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত 118 আসন। আর সে কারণে এখন বাম দল, ভিসিকে, পিএমকে এমনকি এআইএডিএমকের একটি অংশের সমর্থন জোগাড়ে জোর চেষ্টা চালাচ্ছে টিভিকে। শিগগিরই শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে ওয়াশিংটন তেহরানের, এমন দাবি স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের। এদিকে যুদ্ধ বন্ধে প্রস্তুত রয়েছে ইরানও, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে দুপক্ষই আশার আলো দেখালেও বাস্তবে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। থমকে আছে জাহাজ, স্থবির ব্যস্ততম জলপথ। 2 মাস পেরোলেও অচল অবস্থা কাটছেই না হরমুজ প্রণালীর। যুদ্ধবিরতি চললেও নেই কোনো সুরাহা। বুধবার হোয়াইট হাউসে ইরান ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন তেহরানের সঙ্গে আলোচনায় বেশ ভালোই এগিয়েছে ওয়াশিংটন।
ইরানের সঙ্গে আমাদের আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। গত 24 ঘন্টায় অনেক অগ্রগতি হয়েছে। একটি চুক্তি হওয়ার খুব সম্ভাবনা আছে। তারা নিজেরাও আলোচনা করতেও চুক্তিতে আসতে চায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একই দিন এর আগেও ইরান ইস্যুতে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প, জানান এক সপ্তাহের মধ্যেই তেহরানের সঙ্গে চুক্তি হতে পারে ওয়াশিংটনের। বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরানও। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত দেশটি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোনালাপে এমনটা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মূলত চুক্তির শর্ত হিসাবে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি ইরান থেকে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া, আরেকটি হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখা নিশ্চিত করা। একদিন আগেই যুদ্ধ বন্ধে মাত্র 1 পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছায় যুক্তরাষ্ট্র ইরান। প্রস্তাবিত এই চুক্তির সম্ভাব্য শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এছাড়াও উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে সম্মত হবে। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।